স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্ণধার হবে নতুন প্রজন্ম, বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন। 31 মুক্ত স্থান অনুষ্ঠান নয়, আতশবাজি ফানুস ওড়ানো নিষিদ্ধ, নতুন বছর বরণে নানা আয়োজন। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তা, জাতিসংঘের আহ্বান, প্রত্যাবাসনে জরুরি ভিত্তিতে পথ খুঁজে বের করার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 2041 সালের স্মার্ট বাংলাদেশ হবে প্রযুক্তি নির্ভর। সেদেশ বিনির্মাণের কর্ণধার নতুন প্রজন্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের নতুন বই হাতে তুলে দিয়ে নতুন প্রজন্মের চোখে স্বপ্ন এঁকে দিলেন। বললেন, একদিন বাংলাদেশও যুদ্ধ জাহাজ নির্মাণ করবে, উড়োজাহাজ নির্মাণ করবে। যাদের চোখে উন্নয়ন ধরা দেয় না তাদের বললেন অগ্রযাত্রা দাবায় রাখা যাবে না। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নিজ কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে 2023 শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশে চলবে এই কার্যক্রম। প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা, নানা ঝামেলা, যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে, অনেক সারা বিশ্বব্যাপী কষ্ট। তার মধ্যেও কিন্তু আমরা শিশুদের কথা ভুলিনি। তাদের বই ছাপানোর খরচাটা অন্য দিক থেকে আমরা সাশ্রয় করছি, কিন্তু বই ছাপানোটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি এবং এটা আমরা দিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ 2041 সালে যে করব, সেই স্মার্ট বাংলাদেশ এখন থেকেই আমরা আমাদের শিশুকাল থেকেই শিক্ষা দিয়ে দেবো, যেন ওই স্মার্ট বাংলাদেশ আমাদের আজকের শিশুরা তারাই যেন ওটাকে উপভোগ করতে পারে এবং তারা কার্যকর করতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা করে যাচ্ছি। মুখস্থ বিদ্যার পরিবর্তে নিজস্ব জ্ঞান ও দক্ষতা বিকাশের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা পরিবর্তে তাদের যে ভিতরে যে জ্ঞান থাকে, জানা থাকে, তাদের কৌতূহল থাকে এবং তাদের মনে নানা রকমের প্রশ্ন থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে এবং গবেষণা ভাবনার যে শক্তিটা ভিতরে সুপ্ত থাকে, সেইগুলোকে বিকশিত আমরা করতে চাই। দৃশ্যমান উন্নয়ন যাদের চোখে পড়ে না তাদের অন্ধ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যদিও এত কাজ করার পরে কিছু লোকের মন ভরে না, তারপরে বলবে আমরা নাকি কিছুই করি নাই, বলবে কিছুই করি নাই। তো এই যে কিছু করি নাই যে শ্রেণীটা আছে, তারা চোখ থাকতে দেখে না, তারা চোখ থাকতে দৃষ্টি থাকতে তারা অন্ধ, তারা দেখবে না, তাদের মাথার মধ্যে ওই নাই শব্দটা ঢুকে যাচ্ছে। শিক্ষা কার্যক্রম প্রচারে টেরেস্ট্রিয়াল টেলিভিশন চালুর পরিকল্পনা আছে বলে জানান সরকার প্রধান। শিক্ষা কার্যক্রমটা চালানোর জন্য একটা আলাদা টেলিভিশনেরও দাবি আছে, টেরেস্ট্রিয়াল হতে হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 31 নাইট উদযাপনের রাজধানীতে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করে 11 নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও রাজধানী জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। 31 নাইটে যে কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন পদক্ষেপ জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন। সোয়াট, বোম ডিসপোজাল টিম এবং ডগ স্কোয়াড স্ট্যান্ড বাই থাকবে। এ সময় জানানো হয়, ইংরেজি নববর্ষে রাজধানীতে সাদা পোশাকেও মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তা এবং উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসব করা যাবে না। কোথাও কোনো ডিজে পার্টির আয়োজন করা যাবে না। হোটেল ও ক্লাবের নিজস্ব ব্যবস্থা নয়, ইনডোরে অনুষ্ঠানের আয়োজন করা যাবে। কোথাও আতশবাজি, পটকা ফোটানো বা ফানুস উড়ানো যাবে না। চেকপোস্টের মাধ্যমে আমরা যতটা সম্ভব পারি তল্লাশি করব, যাতে কোনো প্রকার সন্ত্রাসী, জঙ্গি বা অন্য কোনো গোষ্ঠী কোনো নাশকতার উদ্দেশ্যে কোথাও যাতায়াত করতে না পারে। হাতিরঝিল এলাকায় সন্ধ্যার পর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
রাত 8টার পর গুলশান বনানী এলাকায় বহিরাগত প্রবেশ করতে পারবে না। 8টার পর থেকে প্রবেশ নিয়ন্ত্রণ করব গুলশান বনানী বাড়িধারায়, এবং সেই রোডগুলো আমরা ব্লক করে দিয়ে 1টা বা 2টা রোড খোলা রাখবো, সেই ব্যাপারে আপনাদেরকে জানানো হয়। 31শে ডিসেম্বর 22 তারিখ হইতে আমরা 1 জানুয়ারি 23 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পরে কোনো বহিরাগত ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। আহমদ বাবু, 21শে টেলিভিশন, ঢাকা। কালের আবর্তে বিদায় নিচ্ছে আরও একটি বছর। মধ্যরাতে শেষ হচ্ছে 2022 সাল। সূচনা হবে নতুন দিন, নতুন বছর 2023। পুরাতনকে বিদায় ও নতুন বছরকে বরণে নেওয়া হয়েছে নানান আয়োজন। রাজধানী জমকালো শেষ আয়োজনের খবর জানাচ্ছেন দুলি মল্লিক। ক্যালেন্ডারের পাতায় মাত্র বছরের শেষ দিন, বিদায় নিতে যাচ্ছে 2022 খ্রিস্টাব্দ। 31st উদযাপনে বিশ্বের অন্য দেশ থেকে বিন্দুমাত্র পিছিয়ে নেই বাংলাদেশও। আনন্দ, বেদনা, সাফল্য, ব্যর্থতা, প্রাপ্তির হিসেব নিকেশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে বর্ণিল আয়োজন। পুরনোকে বিদায় জানানোর এসব আয়োজন শেষে নতুন আলোয় 2023 বরণের অপেক্ষা। দুলি মল্লিক, 21শে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। সেই সঙ্গে সাগরে রোহিঙ্গাদের জীবন রক্ষায় সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। বিস্তারিত দেখুন দুলি মল্লিকের প্রতিবেদনে। দর্শক, আমরা রিপোর্টটির জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে বারবারই পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। কক্সবাজারের ক্যাম্পে বাস্তুচ্যুত এই রোহিঙ্গার সংখ্যা বেড়ে এখন 10 লাখের বেশি। মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দেওয়া এই বিপুল রোহিঙ্গার বোঝা দীর্ঘ সময় ধরে বহন করে যাচ্ছে বাংলাদেশ। প্রত্যাবাসনে নেই কোনো কার্যকরী উদ্যোগ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে জানান, সংকট শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। বাংলাদেশ সরকারকে সহায়তা করতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান। Human rights begin in the little places. If they are not protected there, they have no meaning anywhere. একই সঙ্গে নাগরিকত্ব সহ পূর্ণ মর্যাদা দিয়ে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে জরুরি পদক্ষেপ নিতে বলেন। এছাড়া সম্প্রতি নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে 200-রও বেশি রোহিঙ্গার মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানান তিনি। বলেন, এবছরও 2400 রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের আশায় সাগরে যাত্রা করেছে। Since then, we have lost touch with her. We are now worried that the boat carrying my sister and nieces may have sunk in the sea. বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে প্রায় 4 সপ্তাহ ধরে আন্দামান সাগরে ভাসছে 180 জনের একটি দল। এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। এদের খুঁজে বের করে সুরক্ষা দিতে প্রতিবেশী দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তুর্ক। এদিকে মিয়ানমারে এখনো বন্ধ হয়নি জান্তা বাহিনীর নিপীড়ন। সম্প্রতি সাগাইনে সরকার বিরোধীদের দমনে অভিযান চালিয়ে অন্তত 6টি গ্রাম জ্বালিয়ে দেয় তারা। দুলি মল্লিক, 21শে টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঘন কুয়াশায় রাজধানীতে শীতের কাঁপন, তেঁতুলিয়া তাপমাত্রার পারদ, 8-এর ঘরে শৈত্য প্রবাহে ফসলের ক্ষতি। আবারও দুপুর 2টার 21 সংবাদ। সরকার ক্ষমতায় থাকার ভরসা পাচ্ছে না বলেই প্রকল্প শেষ হওয়ার আগে মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে বলে মনে করছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স দাবি করেন,
মেট্রো রেলের উদ্যোগ বিএনপির আমলেই শুরু হয়েছিল। কারাগারে থাকা দলের নেতাকর্মীরা সুচিকিৎসা পাচ্ছেন না অভিযোগ করে তিনি বলেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ, কিন্তু তিনি কারাগারে সুচিকিৎসা পাচ্ছেন না। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই মাঝপথে অতি তাড়াহুড়া করে এই মেট্রো রেলের উদ্বোধন নিয়ে জনমনে ঘোরতর সন্দেহ দানা বেঁধেছে। বন্দুকের নলের মুখে দেশবাসীকে জিম্মি করে 14 বছর মসনদে বসে থাকা এই বিনা ভোটের লুটেরা নিপীড়ক সরকার বুঝতে পেরেছে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। গুম, খুন, হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতন কণ্ঠরোধ করে ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে। শুক্রবার মালিবাগে পুলিশের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার খন্দকার গোলাপ ফারুক। রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, জামায়াতকে কোনো ধরনের সহিংসতার সুযোগ দেওয়া হবে না। অনুমতি না নিয়ে মিছিল বের করায় জামায়াতের যে নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জামাত শিবিরের সেই অতীত নৈরাজ্য আবার ফিরে আসুক, এটা কোনো মতে আমরা মেনে নেব না এবং বরদাস্ত করব না। আমরা যত কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার আমরা তাই নিব। আমরা মামলা রেকর্ড করছি, গতকালকে রাত্রে থেকে আমাদের অভিযান চলছে এবং আমাদের অভিযান চলমান থাকবে। মধ্যপৌষে রাজধানীতে জেঁকে বসেছে শীত। দিনের প্রায় অর্ধেক সময় জুড়েই শীতের সাথে থাকছে ঘন কুয়াশা। শেষ রাতের দিকে বাড়ছে শীতের তীব্রতা, তবে 2-1 দিনের মধ্যেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ওয়াসিম খানের ক্যামেরায় ঢাকার শীত পরিস্থিতি নিয়ে শিউলি শবনমের প্রতিবেদন। দেখে মনে হবে ফেনিল জলরাশির মধ্যে মাঝ সমুদ্রে ভাসমান কোনো জাহাজের যাত্রী তারা। গল্পে, আড্ডায় সেলফি তোলার ব্যস্ততা। এটি রাজধানীর হাতিরঝিল লেকের একটি দৃশ্য। বেলা তখন 9টা ছুঁই ছুঁই হলেও ম্লান সূর্য তখনও কুয়াশার আড়ালে। ঘন কুয়াশায় ঢাকা রাজধানীর পথঘাট। এর মধ্যে কেউ ঠান্ডায় যুবথবু কুণ্ডুলি পাকিয়ে শুয়ে কিংবা বসে সময় পার করছেন, কেউ প্রাতঃভ্রমণে এসে হাঁটছেন বা দৌড়াচ্ছেন, করছেন নানান ধরনের ব্যায়াম। কেউ বন্ধুবান্ধব কিংবা পরিবারের শিশুদের সহ নিয়ে এসে শীতের স্নিগ্ধ ভোরে বসেছেন পার্কে বা লেকের ধারে। এ যেন অনেকটাই শীত দেখতে আসা মানুষের প্রাণের উল্লাস। এত ঠান্ডার মধ্যে রান করতে অনেক ভালো লাগে। এরকম একটা আবহাওয়াটা আমরা খুব চয়েস করি। রাজধানীতে এমন স্বাভাবিক শীতের উপস্থিতি পেয়ে উচ্ছ্বসিত অনেকে। এক সপ্তাহ অনেক ঠান্ডা, সবাই খুব এনজয় করছে। এই শীতটা আমাদের কাছে অনেক আকাঙ্ক্ষিত এবং আমরা সবাই শীতটাকে খুব উপভোগ করছি। তবে শীতের তীব্রতায় শ্বাসকষ্ট সহ হাঁটা চলায় কিছুটা অসুবিধায় পড়েছেন বয়স্ক ব্যক্তিরা। বয়স্ক লোকের জন্য কুয়াশাটা কিছুটা ক্ষতিকর। কুয়াশার জন্য একটু অসুবিধাই হয়। ঠান্ডা লাগলে পাও হাত পাও করে দুর্বল লাগে। ঠান্ডার কারণে কাজে যেতে না পারায় দিনমজুর ও নিম্নয়ের মানুষের উপার্জন কমে গেছে। শীতের যন্ত্রণা আর আগুন পোহাইতেছি, জোগালি কাম, বিভিন্ন মাটির কাম এগুলি করতে পারতাছি না। আবহাওয়া অফিসের তথ্য বলছে রাজধানীতে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই, আর শীতের এই তীব্রতা রোববারের মধ্যে কিছুটা কমে যাবে। আমরা আশা করছি আগামী 1 দিন বা 2 দিন এই পরিস্থিতিতে থাকবে। সারা দেশের তাপমাত্রা এখন যা আছে এইভাবেই থাকবে। তারপরে আবার পরিস্থিতি হয়তো একটু উন্নতি হতে পারে। তুলনামূলকভাবে এই বছর তাপমাত্রা একটু বেশি হয়ে গেছে। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের আমেজ থাকলেও রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব ও গাছপালা কমে যাওয়া সহ নানা কারণে শীত তেমন অনুভূত হয় না। ঢাকা মহানগরীর শীতের তীব্রতা ইট পাথরের দেয়াল ভেদ করতে না পারলেও খানিকটা দুর্ভোগ বাড়িয়েছে শ্রমজীবী এবং ভাসমান মানুষের। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশের 30 বছরের গড় আবহাওয়া অনুযায়ী ঢাকার তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি। ডিসেম্বরের শেষ নাগাদ এই তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা থাকলেও ঢাকার আজকের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে নীলফামারী পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলের। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়। নেত্রকোনায় কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ।
আগুন জ্বালিয়ে এবং মোটা কাপড় পরে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ। হাওর অঞ্চলের কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে ভোরবেলাতেই কাজে বের হচ্ছেন। নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। আক্রান্তদের মাঝে বেশিরভাগই শিশু। আমরা কলমাকান্দার থেকে আইছি, আজকে 4 দিন শীত পাই না, বাবুর সমস্যা ঠান্ডা, কাশ, জ্বর। আবুর বাচ্চা সমস্যা ঠান্ডা লাগছে, নিউমোনিয়া। তাদের বাতি খাবার প্রয়োজন, তাদের বাতি খাওয়ার কারণে এবং একটু গরম রাখতে হবে বাচ্চাদের, যাতে বাচ্চারা অকারণে শীতের ভিতরে বাইরে ঘোরাঘুরি না করে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে, সরিষারও ক্ষতি হচ্ছে। মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। আমাদের এই পাতাগুলা এই ঠান্ডায় কুয়াশায় পাতাগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পাতা নষ্ট হয়ে যাচ্ছে ঘন কুয়াশার জন্য, পাতা লাল হয়ে যাচ্ছে, পাতা এভাবে মরে যাচ্ছে। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডের 2 বিভাগে 60টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে প্রায় 300 রোগী। প্রতিদিন ভর্তি হচ্ছে 30 থেকে 40 জন রোগী। বাচ্চা নিউমোনিয়া নিয়ে আসছি, কাশীপুর থেকে আসছি, এখন বাচ্চা মোটামুটি সুস্থ। হবিগঞ্জে শীতে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষেরা। কুয়াশার কারণে দিনের অধিকাংশ সময়ই গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। 3-4 দিন ধরে শীত, আমরা খেতে কামারে কাম করতে পারতেছি না। শীতে উত্তরের জেলা গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত। রাস্তাঘাটে যানবাহন ও মানুষ চলাচল কমে গেছে। ঠান্ডার মধ্যে গাড়ি ঘোড়া নেই, কিছু নেই, যা হাঁটিয়ে চলাচল করা লাগতেছে। রত্না সামান, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন ফিরে দেখা 2022। আস্থাশীল নেতৃত্বেই নতুন বছরে আবারও পথ চলা আওয়ামী লীগের। বছর জুড়ে ব্যস্ততা ছিল দল গোছানোর। অন্যদিকে রাজপথ গরমের চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হচ্ছে বিএনপি। আর বছরের শেষ দিকে দেবর ভাবির রাজনীতির যুদ্ধ জাতীয় পার্টিকে ফেলে দেয় টানাপোড়েনে। বাম দলগুলো ছিল বরাবরের মতোই নীরব দর্শকের ভূমিকাতেই। রাজনৈতিক দলগুলোর বছর নামা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাজনীতির মাঠে বড় চমক আওয়ামী লীগের পরীক্ষিত নেতৃত্ব। দশমবারের মতো সভাপতি শেখ হাসিনা এবং হ্যাট্রিক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপর আস্থা রেখেই হয়েছে দলের নতুন কমিটি। আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় বড় কোনো পরিবর্তনে দলের ভেতরে জটিলতা না আনাই ছিল মূল কথা। মানুষের সেবা করবেন, এটাই আওয়ামী লীগের কাছে মানুষের আশা। বছর জুড়েই আওয়ামী লীগের ব্যস্ততা ছিল তৃণমূলে দল গোছানোতে। সম্মেলনের মধ্য দিয়ে জেলা উপজেলা সহ মাঠ পর্যায়ে মূল দল আর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব খুঁজে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। 2023 সালে আওয়ামী লীগের জন্য নতুন নানা চ্যালেঞ্জ এখনও অপেক্ষমান। সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আওয়ামী লীগকে ভাবতে হবে তা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। এই সমর্থন নিয়ে আমাদের ভোট যাতে বাড়ে তার ব্যবস্থা করতে হবে। এদিকে বছর জুড়েই নানা হুমকি ধামকি দিয়ে মাঠ গরমের চেষ্টা করে অন্যতম বিরোধী দল বিএনপি। থাকতে চেয়েছে রাজপথে। নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় সমাবেশগুলোতে রাজনীতির পালে হাওয়া লাগিয়ে বেশ চাঙা হওয়ার চেষ্টা করে বিএনপি। গণ মিছিল অনুষ্ঠানের জন্য আজকে এই প্রোগ্রাম ঘোষণা করা হলো। এদিকে সিনেমাটিকভাবে দেবর ভাবির টানাপোড়েন জাতীয় পার্টিকে বেশ আলোচিত করেছে 2022 সালের শেষের দিকে। জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকলেও বহিষ্কারের চমকে নেতৃত্বের প্রশ্ন গড়ায় আদালতে। যদিও সমঝোতায় এসে দল চালানোর কথা জানান জাতীয় পার্টির নেতারা। কেউ কোনো ঘোষণা নাম দিলাম আমি আজকে থেকে সম্রাট, আমি সম্রাট হয়ে যাব না, আমি জেনারেল হব না। তবে 14 দলীয় জোটে থাকা বাম দলগুলোর ভূমিকা বিদায়ী বছরে তেমন ছিল না বললেই চলে। অনেকটা নিরিবিলি কাটিয়ে অপেক্ষায় থেকেছেন রাজনৈতিক টানাপোড়েনে কখন কি হয় সেটা দেখতে। বাম গণতান্ত্রিক জোটও সরব ছিল না তেমন। আসম আব্দুর রবের জেএসডি সহ 7 দলের জোট আত্মপ্রকাশ করে গণতন্ত্র মঞ্চ নামে। কিন্তু খুব বেশি যে রাজনীতির মাঠে তাদের দেখা গেছে তেমনটিও নয়। বৃহত্তর ঐক্য গড়ে তোলাকে
জরুরি কর্তব্য হিসেবে বিবেচনা করি। আর বিএনপির সাথে জোট গঠনের চেষ্টায় নতুন মোড় এনে ২০ দলীয় জোটকে ভেঙে দিয়েছে কয়েকটি দল। যদিও এ জোটকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতারা। ঐক্যবদ্ধ হয়েছে। ২০২২ সালে বর্ষিয়ান কয়েকজন নেতৃত্বকে হারিয়েছে রাজনীতির ময়দান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে হারাতে হয়েছে এবছরই। সভাপতি মণ্ডলীর আরেক সদস্য মুকুল বোসকেও হারিয়েছে আওয়ামী লীগ। আর শাহ মোয়াজ্জেমের মতো বর্ষিয়ান নেতাকে হারিয়েছে বিএনপি। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি দুপুর ২টার ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্ণধার হবে নতুন প্রজন্ম, বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন। 31 মুক্ত স্থানে অনুষ্ঠান নয়, আতশবাজি ফানুস ওড়ানো নিষিদ্ধ, নতুন বছর বরণে নানা আয়োজন। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তা জাতিসংঘের আহ্বান, প্রত্যাবাসনের জরুরি ভিত্তিতে পথ খুঁজে বের করার তাগিদ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় ২১এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।